দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দূর আলাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। গাজায় গেল ৮ মাস ধরে স্থল ও আকাশ থেকে হাজার হাজার পাউন্ড বোমা ফেলেছে ইসরায়েল, যাতে ধ্বংস হয়েছে বাড়িঘর এবং অবকাঠামো, প্রাণ গেছে ৩৫,০০০-এরও বেশি ফিলিস্তিনির। জাতিসংঘের হিসেবেই গাজাতে যেভাবে আগ্রাসন চালানো হয়েছে তাতে পুনর্গঠনে লেগে যাবে ৮০ বছর। এরপরও থামতে নারাজ ইসরায়েল। ইসরায়েল, হামাস, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের উদ্যোগে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস সম্মত হলেও হয়নি ইসরায়েল। সৌদি আরব, মিশর, কাতার, জর্ডান সহ আরব লীগের নেতারা দ্বিরাষ্ট্র সমাধানের আগ পর্যন্ত গাজায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি করেছে। ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইইউ সহ কারো কোনো কথাই শুনছে না নেতানিয়াহু। গো ধরে আছে গুড়িয়ে দিতে হবে গাজা উপত্যকার শেষ নিরাপদ স্থান রাফা শহরও। সম্প্রতি রাফায় হামলার আশঙ্কায় প্রায় ৩৫০০ ভারী বোমার চালান আটকে দিয়েছে ওয়াশিংটন। খোদ মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, রাফায় স্থল অভিযান চালালে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে তার দেশ। তবে যুক্তরাষ্ট্র অস্ত্র না দিলে প্রয়োজনে নখ দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন নেতানিয়াহু। গাজা নিজ দেশ যুদ্ধকালীন মন্ত্রিসভাও চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু। যুদ্ধ শেষে গাজা উপত্যকার ভবিষ্যৎ পরিকল্পনা দেওয়ার চ্যালেঞ্জ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। রাফার হামলার জন্য দীর্ঘদিনের মিত্র মিশরও তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং ইসরায়েলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তি বাতিলের হুমকি দিয়েছে। গাজার গণহত্যার জন্য ইসরায়েল আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখিও হয়েছে। এত কিছুর পরও নেতানিয়াহু বলছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা পিছপা হবে না। אנחנו ערב יום העצמאות। ৭৬ বছর আগেও ইসরায়েলের কাছে অস্ত্র ছিল না, ছিল অস্ত্র নিষেধাজ্ঞা। কিন্তু চেতনা, বীরত্ব আর ঐক্যের শক্তিতে আমরা বিজয়ী হয়েছি। অস্ত্রের চালান বন্ধ করা হলেও আমরা জয়ী হব। প্রয়োজনে আমরা নখ দিয়ে লড়াই করব। היום אנחנו הרבה יותר। তবে কি ইসরায়েল সকল জবাবদিহিতা এবং বিচারের ঊর্ধ্বে? ইসরায়েলকে কেউ ঠেকাতে পারবে না নেতানিয়াহুর এই হুমকি কি তবে গাজাবাসীর নিয়তি? নেতানিয়াহুকে থামাবে কে? এসব নিয়ে আলোচনায় আজ দুরালাপে আমার সাথে যুক্ত আছেন বাংলাদেশ থেকে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন টেক্সাস A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মেহনাজ মোমেন, এবং সৌদি আরব থেকে যুক্ত আছেন রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর রেজাউল করিম মিলন। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের দূর আলাপে। আমি শুরু করি একটু যুক্তরাষ্ট্রের অবস্থান, এই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ প্রসঙ্গে। সেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে মুন্সি ফয়েজ আহমেদ ঢাকায় সফর করলেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, এবং সেখানে গিয়েও তিনি এই যুদ্ধ প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেছিলেন যে যুদ্ধবিরতি কার্যকরে অক্লান্তভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র, এবং তাতে আশাবাদী হবার কথা জানিয়েছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। একটু আপনি কি মনে করেন আশাবাদী হবার মতো আদৌ কিছু কি আসলে দেখেন? শুরু থেকেই তো দেখছি এই গাজা যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দিচ্ছে, অর্থ দিয়ে যাচ্ছে। এখন যখন যুদ্ধবিরতির কথা বলছে সেটি কার্যকর করা হচ্ছে না, যখন রাফায় হামলা করলে অস্ত্র বন্ধের হুমকি দিচ্ছে তাতেও কোনো কাজ হচ্ছে না। আসলে কি দেখছেন আপনি? কার্যকর কিছু করছে যুক্তরাষ্ট্র? প্রথম কথা হলো, আপনার কথার এক কথায় উত্তর না, যুক্তরাষ্ট্র কার্যকর কিছু করছে না। কারণ তারা কার্যকর কিছু করলে সেটার ফল আমরা দেখতে পেতাম। যুক্তরাষ্ট্র কি করছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একবার এক রকম কথা বলেছেন। তিনি বলছেন যে আমরা ইসরায়েলকে বলছি যাতে তারা এমন চেষ্টা যেন করে সিভিলিয়ান ক্যাজুয়ালিটি কমানোর জন্য। এটা একটা কথা হলো। এখানে গণহত্যা হচ্ছে, সেখানে সে এই ধরনের কথা বলে যুদ্ধবিরতি, তাদের পক্ষ থেকে যুদ্ধবিরতির কোনো রকমের সিরিয়াস এফার্ট নাই, সিরিয়াস চেষ্টা নাই। তারা বলছে রাফায় যদি স্থলাভিযান করে তাহলে আমরা তাদের অস্ত্র বন্ধ করে দিব। এইগুলো দিয়ে তো যুদ্ধবিরতি বোঝাই যায় যে তাদের মোটিভেশনটা ঠিক নেই, তাদের মোটিভটা ঠিক নাই। তাদের কথা যা বলার চেষ্টা করছে সেখানে তাদের মন নেই। সুতরাং ওই কথাগুলো দিয়ে তারা তো পৃথিবীকে বোকা বানাতে পারবে না। বোকা বানাচ্ছে চিরকালই, কারণ তাদের গায়ে জোর আছে। তারা সবাইকে বোকা না হলেও সবাই বোকা বনে চুপ করে বসে থাকতে হয়, কারণ উপায় তো নেই। কিন্তু এখানে কয়েকটি কথা
খেয়াল করতে হবে যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা একেবারে কেউ করছে না তা তো নয়। এই যে সাউথ আফ্রিকা যে ইন্টারন্যাশনাল কোর্টে বিচার দিয়েছে, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আজকে শুনতে পাওয়া গেছে। সেখানে তারা কোর্টের কাছে বলছে যে যতক্ষণ তোমরা এই বিচার যতক্ষণ করছো, সেই সময় যাতে অন্তত যুদ্ধ বন্ধ হয়, সেটার জন্য একটা ইসরায়েলকে একটা নির্দেশ দাও। সেটা যদি দেয় তাহলে কিন্তু তাতে যে যুদ্ধ বন্ধ হবে এটা নিশ্চিত নই, কিন্তু তার ফলে একটা জিনিস তৈরি হবে যে ইসরায়েল যে কতটা বিশ্বের বিবেককে, পৃথিবীর অন্যদের সবাইকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এই কাজগুলো করছে সেটা প্রকাশ পাবে। আর এই যে একটু আগে আপনারা যে প্রতিবেদনে দেখালেন নেতানিয়াহু ৭৬ বছরের কথা বললো, তখনও তো এই মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর যুক্তরাজ্য, এরাই তো তাকে মদদ দিয়েছে। তাদের তখন অস্ত্র সরবরাহ করে নাই ঠিকই, কিন্তু তারা যে চোরাগোপ্তা হামলা করেছে, তখন তারা গেরিলা যুদ্ধ করেছিল। গেরিলা যুদ্ধ করে তারা সমস্ত জায়গা দখল করে নিয়েছে, স্থানীয় লোকজনকে তাদের বাসভূমি থেকে হটিয়ে দিয়েছে, বিচ্যুত করেছে তাদের বাড়িঘর থেকে। তো এখন সেখানে বরং তারা ফিরে আসতে চাইলে তাদেরকে ফিরতে দেওয়া হয় না। খুব বড় বড় কথা বলছে, কিন্তু এগুলো তো আমরা সবাই জানি। বারবার জাতিসংঘে প্রস্তাব পাশ হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, কিন্তু সেই সব প্রস্তাব কিন্তু বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ইসরায়েল। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেউ গ্রহণ করতে পারেনি। তার একটাই কারণ, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। আজকে তারা সমর্থন বন্ধ করে দিক, দেখেন না এত অস্ত্র আছে, এত কিছু আছে, তারপরেও তারা টিকতে পারে কয়েকদিন, সেটা আমার দেখার খুব ইচ্ছা। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের বিভিন্ন রকম কথা বলছে, কিন্তু তাদের কংগ্রেসে অত্যন্ত প্রভাবশালী কিছু সদস্য, তারা এমন কথা বলছে যে রাফায় কি বলে, গাজায় পারমাণবিক বোমা মারো। এটা কিরকমের, মানে তাদের মানবিকতা বলতে কিছু আছে? এটা তো মনে করার আমি কোনোভাবে সেটা মানতে পারি না। অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ। আমি ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছেও যুক্তরাষ্ট্রের অবস্থানটা একটু আসলে কেমন একটু স্পষ্ট হতে চাই। কি মনে হয়, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার কথা বলছে, যেটি আসলে মুন্সি ফয়েজও উল্লেখ করছিলেন, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, আবার বলছে যে রাফায় যদি হামলা চালায় তারা অস্ত্র বন্ধের হুমকি দিচ্ছে, কিন্তু আবার জানতে পারছি যে সেখানে $1 বিলিয়ন অস্ত্র, গোলাবারুদ আবারও সরবরাহের বিষয়টি হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। কেমন দেখছেন আসলে অবস্থান যুক্তরাষ্ট্রের? একটু আনমিউট করে বলবেন। আমি আমার পূর্ববর্তী বক্তার সাথে একেবারেই একমত, কিন্তু এখানে একটা জিনিস আছে, যুক্তরাষ্ট্র যেটা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেটা হচ্ছে রেটরিক চেঞ্জ করার জন্য, পলিসি না। যুক্তরাষ্ট্র চাচ্ছে ইমেজটা চেঞ্জ করার জন্য, কারণ এখন আমরা ইলেকশনের বছর, বাইডেন বিশেষ করে আপনার মিশিগান, পেনসিলভানিয়া, আরো কয়েকটা সুইং স্টেট যদি হারায়, মিশিগান আমার কাছে মনে হয় না বাইডেনের পক্ষে কোনোভাবে জিতা সম্ভব, তো তাহলে আপনার বাইডেন জিততে পারবেন না। তো এখন ইলেকশনের জিনিসটাকে সামনে রেখে, প্লাস আমি তো একাডেমিয়ায়, এখন আপনারা যদি দেখেন সমস্ত ক্যাম্পাসে যেরকম চলছে, ইয়াং ভোটার, এই সমস্ত দিকে তাকিয়ে তারা যে জিনিসটা চেঞ্জ করতে চাচ্ছে সেটা হচ্ছে খালি যেভাবে আমরা এটা নিয়ে কথা বলি, গাজা নিয়ে কথা বলি, এইখানেই কিন্তু তারা তাদের, আমি বলবো 90% এফর্ট এখানেই যাচ্ছে, পলিসিতে কিন্তু কোনো চেঞ্জ দেখি। আরেকটা কথা, যেটা এই যে অস্ত্র বলেছে, বাইডেন পার্সোনালি হুমকি দিয়েছিল যে রাফায় আক্রমণ হলে আপনার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা হবে না, যেটা একটা ইনস্টলমেন্ট যেটা আপনার স্থগিত করা হয়েছে, সেটা কিন্তু একটা অনেকটা, আমি বলবো সেটা একটা সিম্বলিক জেস্টার। হ্যাঁ, কারণ এরপরে এর সাথে সাথে কিন্তু কথা আছে যে ওদের ডিফেন্সিভ কোনো প্রয়োজন হলে সেখানে যুক্তরাষ্ট্র অবশ্যই করবে। তো এখন ডিফেন্সের সংজ্ঞা কি? এখন আপনার হামাসের বিরুদ্ধে বা আপনার লেবাননের বিরুদ্ধে যে কোনো জিনিসকে, ওটাকে যখন ডিফেন্সিভ বলা হবে তখন কিন্তু আবার অস্ত্র যাবে। এটা একটা অনেক বড় একটা সিম্বলিক জিনিস ছিল। এটা হচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্বমঞ্চে প্রমাণ করতে চাচ্ছে যে না, আমরা একটা মধ্যস্থতা করতে চাচ্ছি। কিন্তু আসলে আপনি যদি যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল এনভায়রনমেন্টে দেখেন, এখানে মানে হাতে গোনা কয়েকজন পলিটিশিয়ান ছাড়া সবাই আপনার এই প্যাক, যেটা অনেক বড় আপনার আপনার কি বলবো, মানে ইলেকশনের সময় ক্যাম্পেইন মানি ডোনেট করে, তাদের সবাই তাদের কাছে রিডি, এবং তাদের মতের বিরুদ্ধে যাওয়ার সাহস কারো নাই। গুটি কয়েক, হয়তো আমি গুনলে হয়তো 10-12 জন আমি পলিটিশিয়ান হয়তো বের করতে পারবো যারা এই প্যাকের টাকা নেয় না। তো এটা ছাড়া সেই কারণে আপনার
পলিসি চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা মানে এটা খুবই ক্ষীণ। কিন্তু এখানে আরো কতগুলো ছোট ছোট আশার দিক আছে। যেমন আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে ইসরায়েল এই শক্তি পায় কারণ যুক্তরাষ্ট্র এবং মিত্র শক্তি সবসময় আপনার তাকে জাতিসংঘে আপনি যদি দেখেন সিকিউরিটি কাউন্সিলে আমেরিকা সবসময় আপনার ভেটো দিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু এর আগে কিন্তু সাধারণ পরিষদে আপনি যদি দেখতেন তো একটা বিপুল সংখ্যক দেশ আমেরিকার বিরোধিতা করতো না, তারা আমেরিকার সাথে সাথে ইসরায়েলকে সমর্থন করতো। এখন কিন্তু এটা 2-3-এ গিয়ে দাঁড়িয়েছে। আমি তো দেখি ইসরায়েল, আমেরিকা, ফিজি, আর ফিজির সাথে আমেরিকার একটা ট্রিটি আছে যে আমেরিকা যেভাবে ভোট করবে ফিজিকেও করতে হবে। কাজে এখানে কিন্তু সংখ্যা খুব কমে গেছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যেটা আভ্যন্তরীণ যে জিনিসগুলো, আমাদের একটা ইতিহাস আছে, একটা ছাত্র আন্দোলনের ইতিহাস আছে, যেখানে ভিয়েতনাম ওয়ারের কথা যদি চিন্তা করেন, সাউথ আফ্রিকার কথা যদি চিন্তা করেন, ডাইভেস্টমেন্টের কথা, সেই ইতিহাসকে আমি বলবো সেটার সেটার মানে পুনরাবৃত্তি ঘটছে। যদিও এই সিচুয়েশনটা আমার কাছে মনে হয় ইভেন ভিয়েতনাম থেকে এবং সাউথ আফ্রিকার থেকে তো বটেই অনেক বেশি কমপ্লিকেটেড, কারণ স্টেকস আর মাচ হায়ার। হ্যাঁ, কিন্তু তারপরেও এই যে দেশের ভিতরে এই যে পরিবর্তনটা ঘটছে, এটা একটা চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু এখন টাইমটা জি, এই যে চাপ সৃষ্টি করতে পারে এই বিষয়গুলোতে ভেতরে বাহিরে যে চাপের কথা আপনি বলছেন, আমি শেষের দিকে গিয়ে একটু জানবার চেষ্টা করব আপনাদের কোনো পূর্বাভাস আছে কিনা এই চাপের ফলে আসলে এই যুদ্ধ কতদিন নাগাদ চলতে পারে। কিন্তু আপনি আর একটা কথা বলছিলেন যে সবাইকে দেখাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র যে তারা একটা মধ্যস্থতাকারীর অবস্থানে যুক্তরাষ্ট্র গেছে। তাহলে কি যুক্তরাষ্ট্র এটাই প্রমাণ করে ফেলছে না যে তারা আসলে ব্যর্থ হচ্ছে, তাদের এই প্রচেষ্টা কোনো কাজে আসছে না, ইসরায়েল তাদের কথা শোনে না বা তোয়াক্কা করে না? যুক্তরাষ্ট্র আমি বলবো এখন তো একটা ওয়ার্ল্ড যেটা এতদিন পর্যন্ত একটা ইউনিপোলার ছিল, যুক্তরাষ্ট্রের একটা এমন একটা ক্ষমতা ছিল তার বিরুদ্ধে কথা বলার কেউ ছিল না। এখন তো একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড। শুধু ইসরায়েল না, আমরা যদি রাশিয়া ইউক্রেনের জায়গাও দেখি, যুক্তরাষ্ট্রের অনেক বড় আসলে পরাজয় মানে কি বলবো, আমি বলবো শুরু হয়ে গেছে, ঘটতে যাচ্ছে। তো এই সমস্ত দিক থেকে মানে তাদের স্টেকও এখন অনেক হায়ার, মানে তারাও এখন এই জিনিসগুলোকে আঁকড়ে ধরছে, কারণ এটা চলে গেলে আপনার তাদের যে পরাজয়টা হয়েছে সেটাকে বিরোধিতা করার বা সেটাকে অন্যভাবে উপস্থাপন করার কোনো জায়গা থাকবে না। কিন্তু আমার কাছে তাও মনে হয় আর একটা বিষয় ছোট্ট করে, যে তাহলে যুক্তরাষ্ট্রের এখানে পরাজয় হচ্ছে, যুক্তরাষ্ট্র দেখাতে চাচ্ছে মধ্যস্থতা করছে, সেখানে তারা ব্যর্থতায় তাদের দেখানো যাচ্ছে, বা পুরো বিশ্ব জুড়েই সমালোচনা হচ্ছে, বিভিন্ন ফোরামে এখন এই বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে যেটি আপনি বলছেন, তাহলে ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের আসলে লাভ কি হচ্ছে? সেই পার্সোনাল লাভ যেটির কথা আপনি বলছিলেন যে টাকা পাচ্ছে, এটি কি? না না, সেটা তো একটা দিক থেকে সেটা আছে, কারণ আমি বলবো ইসরায়েলের যে লবি তারা একদম অনেকটা কঙ্কার করে নিয়েছে আমেরিকান পলিটিশিয়ানদেরকে। হ্যাঁ, সেটা একটা দিক। কিন্তু এর পাশাপাশি আরেকটা দিক আছে, যেটা হচ্ছে আপনার ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। ইসরায়েল চলে গেলে আমেরিকার ওখানে কোনো পাওয়ারই থাকবে না। আফগানিস্তান থেকে যখন আমেরিকা চলে এসছে তখন কিন্তু এশিয়া একটা শূন্যতা তৈরি হয়েছে। সেই কারণে আমি বলবো অনেকটা সেই কারণে আপনার ইউক্রেনের যুদ্ধ ব্যাপারটা হয়েছে। হ্যাঁ, তো এখন এইখানে ইসরায়েল যেমন মরিয়া হয়ে গেছে, কারণ এখন যদি তারা রাফা থেকে তারা সরে যায়, তাদেরকে মেনে নিতে হবে যে তারা জিততে পারলো না এবং তাদেরকে পাশাপাশি থাকতে হবে, এবং এই 2 স্টেট সলিউশন একরকম ভাবে তাহলে মেনে নিতেই হবে, সেটা তারা কিছুতেই করতে চায় না। আমেরিকাও কিন্তু মরিয়া। আমেরিকার একটু ডিফারেন্স আছে, আমেরিকা কিন্তু যে কোনো ভাবে এটার সমাধান চায় যাতে এই অবস্থা থেকে আমেরিকা বেরিয়ে আসতে পারে। কিন্তু ইসরায়েলকে এইভাবে মানে ইসরায়েলের স্বার্থ আর আমেরিকার স্বার্থ মোটামুটি ভাবে আপনার একদম 100% ওভারল্যাপিং ছিল। এখন একটুখানি পার্থক্য হয়েছে, কারণ ইসরায়েল কোনোভাবে পরাজিত হচ্ছে চায় না, কিন্তু আমেরিকা এটার সমাধান চায়, যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত সমাধান চায়। কিন্তু এই দুইটা আপনার পরস্পর বিরোধী জিনিস, এই দুটো একসাথে হতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর মোমেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ডক্টর রেজাউল করিম মিলন আপনার কাছ থেকেও একটু, আপনার কাছে আমি আসলে মূলত আরব বিশ্বের অবস্থানটা এখন যেটা দেখা যাচ্ছে সেটি নিয়ে জানবো, তবে তার আগে আপনারও একটু মন্তব্য যদি থাকে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে। আসলে কি ইসরায়েল এখন যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা করা বন্ধ করে দিয়েছে, এরকম একটা লক্ষণ দিচ্ছে ইসরায়েল? যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে ফাটল ধরেছে, ইউটার্ন নিচ্ছে, এরকম অনেক বিশ্লেষণ আসছে। এরকম কিছু আসলে মনে করেন কিনা, কোনো দূরত্বর বিষয় দেখেন কিনা? না, একদমই না। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যারা আজকে দুইজন বক্তা আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যদি ঐতিহাসিকভাবে দেখেন ইসরায়েলের যে বিষয়টা, তারা এই ফিলিস্তিনে এসে তাদের ঘাঁটি গড়া, যেখানে যুক্তরাজ্য প্রথম তাদেরকে সেটেল দিয়েছিল, বা তখন যুক্তরাজ্যের আন্ডারেই ছিল ইসরায়েল।
বা আমাদের ফিলিস্তিন কান্ট্রিটা, সেখান থেকে বেলফোর ঘোষণার মাধ্যমে কিন্তু তারা এখানে এসে তাদের রাষ্ট্র বা তাদের বসতি গড়ে। এবং খুবই হাস্যকর একটা বিষয় যেটা, সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধের সময় 1917 সালের পরে একজন ইসরায়েলি বিজ্ঞানী ডক্টর হেইজ ব্রাইজম্যান এই নামে, উনি কৃত্রিম ফসফরাস তৈরি করেছিলেন, এবং যার প্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী খুশি হয়ে ওনাকে বলেছিলেন তুমি কি চাও। সে বলেছিল আমি আমার দেশের জন্য, আমার মানুষের জন্য মাটি চাই। অর্থাৎ তারা ছিল সম্পূর্ণরূপে একটা রিফিউজি, তাদের কোনো পরিচয় ছিল না। আমাদের যেটা দেখতে হবে যে ফিলিস্তিন একটা স্বীকৃত রাষ্ট্র ছিল, ফিলিস্তিনে তাদের টেরিটরিতে তারা, তাদের অবস্থান ছিল খুবই ভালো। এবং এটা আসলে আমাদের মধ্যপ্রাচ্য বলেন অথবা মুসলিম বিশ্বের জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা, জেরুজালেম যেটাকে আমরা চিনি, যে এখানে আল আকসা মসজিদটা সেখানে আছে। তো সেই দিক থেকে আমি যদি বলি, আমি একদম সরাসরি বলবো যে আসলে ইহুদিরা বা নন মুসলিমরা কখনোই চাইবে না ইসরায়েলকে ওখান থেকে কোনোভাবে তাদের শক্তিটাকে খর্ব করে দেওয়া অথবা কোনোভাবে তাদেরকে পরাজয়কে মেনে নেওয়া। এটা 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 অসম্ভব, এটা আমার দৃষ্টিতে একেবারে অসম্ভব, এটা এটা কখনোই হবে না। এবং যুক্তরাষ্ট্রের কথা যেটা অধ্যাপিকা মেহনাজ মোমেন বলছেন, একেবারে সত্যি কথা, কারণ ওখানে নির্বাচন আসছে। নির্বাচনের দিক থেকে যুক্তরাষ্ট্র বা জো বাইডেন সরকার চাইবে তারা তাদের ক্রেডিটটা, ওখানে যারা ইহুদিপন্থী আছে, বিশেষ করে ইসরায়েলের একটা শক্ত অবস্থান আছে আমেরিকাতে, সেখানে তারা ধরে রাখতে চাইবে যে নির্বাচনী বৈতরণীটা যেন পার হতে পারে এই কৌশলকে কাজে লাগিয়ে। মধ্যপ্রাচ্যের বিষয়ে আপনি যেটা বললেন, মধ্যপ্রাচ্যে আসলে এখানে কিছু সমস্যা সব সময় থাকে। আসলে আমরা বিশেষ করে মুসলিম আমরা যে কান্ট্রিগুলি বা দেশগুলি, আমরা যদি আমাদের এই একতা বা আমাদের শক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারতাম, আমরা যদি সবাই মিলে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারতাম, এক বাক্যে যদি আমরা সবাই একসঙ্গে কথা বলতে পারতাম, তাহলে আজকে আসলে ফিলিস্তিনের এই করুণ অবস্থা হতো না। আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রে বা ইউরোপিয়ান লোকজনগুলি অথবা পশ্চিমারা কোনো কিছু হলেই তারা মানবাধিকার, মানবতা, বিশ্ব এইসব নিয়ে কথা বলে। কিন্তু আজকে যখন ইসরায়েলে আপনি দেখেন নিরীহ বাচ্চাদেরকে, মহিলাদেরকে এবং মানুষকে নিরীহভাবে মারা হচ্ছে, যেখানে একটার পর একটা ইসরায়েলের কৌশলে তারা ফিলিস্তিনের জায়গাগুলিকে দখল করতেছে। তারা কোথায় ছিল? ল্যান্ডলেস, সেখান থেকে তারা আজকে ইসরায়েল রাষ্ট্রের একটা মালিকানা নিয়ে দাবি করে বসছে। এটা আমার মনে হয় সারা বিশ্বে বিবেকবান মানুষের অবশ্যই এটা নিয়ে কথা বলা উচিত যে ইসরায়েল তারা সম্পূর্ণরূপে অবৈধ। তবে হ্যাঁ, এটা ঠিক, ইসরায়েলের তাদের যে লবি, তাদের যে শক্তিমত্তা, টেকনোলজিক্যাল বলেন বা ভূরাজনৈতিক বলেন, অর্থনৈতিক ভাবে বলেন, ইসরায়েল কিন্তু আজকে প্রচন্ড একটা শক্তিশালী একটা দেশ। বিশেষ করে আমেরিকার জন্য তো অবশ্যই তাদের একটা বড় মিত্র, যেটা মধ্যপ্রাচ্যে তারা স্বীকৃতি দেয় বা তারা তাদের শেষ অবলম্বন হিসাবে ধরে নেয়। একইভাবে ইউকেরও একই অবস্থা, এবং অন্যান্য বিশেষ করে জাতিসংঘে যারা ভেটো দেওয়ার ক্ষমতা রাখে, অর্থাৎ যারা স্থায়ী সদস্যগুলি, এদের বেশিরভাগই কিন্তু ইসরায়েল পন্থী এবং ইসরায়েলকে সাপোর্ট করে যায়। সেদিক থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলির অনেক কিছু করার থাকলেও তাদের আসলে উপায় থাকে না। বিশেষ করে মুসলিম কোন দেশ এখানে স্থায়ী সদস্য পদের বা স্থায়ী ভেটো দেওয়ার সেই ক্ষমতাটুকু নাই। তারপরেও যেটা আমার ধারণা, যেটা মধ্যপ্রাচ্যের দেশগুলি। ডক্টর রেজাউল করিম, আমি বিরতিতে যাব, প্রশ্নটা রেখে যাই, এই প্রসঙ্গে বিরতির পরেও আপনার কাছে আসবো। আপনি বলছিলেন যে মুসলিম দেশগুলোর কি করার আছে, কতটা করা আছে, সেই প্রসঙ্গটা একটু টানছিলেন। এখন আমরা দেখছি আরব লীগ 22টা দেশ, মুসলিম দেশ, তারা এক সুরে এখন একটু কথা বলছে। তারা গাজায় শান্তির পক্ষে বলছে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের আগ পর্যন্ত তারা গাজায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথাও বলছে। আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? কার্যকর হবে কিনা, কিভাবে করা সম্ভব? এই প্রসঙ্গগুলো নিয়ে একটা বিরতির পরে আপনাদের কাছে ফিরছি বিরতির পর ফিরলাম দূর আলাপে। ডক্টর রেজাউল করিম মিলন, আপনি বলছিলেন আরব দেশগুলোর বা মুসলিম দেশগুলোর অবস্থান কি করতে পারে তারা। সেখানে দেখছিলাম আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি বাহরাইনে। সেখানে গাজায় শান্তির পক্ষে তারা কথা বলছেন, এক সুরে কথা বলছেন, এবং সেখানে দ্বিরাষ্ট্রীয় সমাধান হবার আগ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষী মিশন গাজায় মোতায়েনের কথা, এরকম কথা উঠে আসছে। আসলে এটি একটা কেমন সমাধান হতে পারে? কেমন ভূমিকা দেখছেন আরব দেশগুলোর? না, এটা তো অবশ্যই একটা ভালো উদ্যোগ। আরব লীগের এই যে প্রচেষ্টা, এটা অবশ্যই একটা বার্তা যাবে অন্তত যুক্তরাষ্ট্র বলেন বা বিশ্বের যে মোড়ল দেশগুলি আছে তাদের কাছে, অন্তত একটা
মেসেজ যাচ্ছে যে না, এখানে আরব লীগ তথা মুসলিম দেশের যে বড় একটা সংস্থা, তারা এটার একটা সুষ্ঠু সমাধান চাচ্ছে, এটা একটা ভালো দিক। এটা এটা ঠিক আছে, এবং এটা আমার ব্যাপার, আমার মতামত হলো এটা আরো বেশি সোচ্চার হওয়া উচিত। এবং এটা খুব শুধু আরব লীগের এখানে না, এখানে জাতিসংঘ একইভাবে মুসলিম দেশগুলি, আরব লীগ বা আমাদের যে আরো মুসলিম দেশগুলি আছে, সবাই একসাথে জোরালো একটা মতবাদ তুলে ধরা। এবং এটা এটা খুবই জরুরি ছিল। তবে এই জিনিসগুলি আসলে হয় কি, এখানে যেহেতু মুসলিম দেশগুলি বা আরব বিশ্বের দেশগুলি সব সময় এই এক যে সুর, এটার উপর থাকতে পারে না। আমরা অতীতেও দেখেছি অনেকবার এই ধরনের বার্তাগুলি আসে এবং এই ধরনের বক্তব্যগুলি দেওয়া হয়, এবং সেটা ফলপ্রসূ কার্যকর কিন্তু হয় না। তো এই জন্য আমার মনে হয় এখানে আরব দেশগুলো একদম দৃঢ়ভাবে, বা তাদের যে মনোভাবটা, যে বক্তব্যটা তারা তুলে ধরেছেন, এটা যদি বিভিন্নভাবে কূটনৈতিক ভাবে এবং তাদের নিজস্ব যে লবিং গুলি আছে, এই লবিং এর মাধ্যমে যদি করা যায়, তাহলে কিন্তু এর সুফল কিছু হলেও পাওয়া যাবে। তবে কার্যত আমরা কিন্তু সেটা দেখছি না, সেটা কিন্তু ফিলিস্তিনের সেই সুফলটা এখনো যাচ্ছে না। জি, অনেক ধন্যবাদ ডক্টর রেজাউল করিম মিলন, একদম স্পষ্ট। আমি জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছ থেকে একটু আরব দেশগুলোর ভূমিকা সম্পর্কে জানতে চাইবো। আসলে কি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কোনো অবস্থান বা কোনো ব্যবস্থা নেবার সুযোগ আরব দেশগুলোর ছিল কিনা বা আছে কিনা, এখন যে ভূমিকা তারা নিচ্ছে সেটিকে আপনি কিভাবে দেখছেন? তো এই যে আরব লীগের যে উদ্যোগ, এটাকে আমিও ওয়েলকাম করছি, কারণ আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু ওই যে আমাদের ডক্টর রেজাউল করিম যেটা বললেন, সেটা তো সঠিক, যে আমরা একটা উদ্যোগ নেই কিন্তু তারপরে সেই উদ্যোগে টিকে থাকতে পারি না। এই পুরনো ইতিহাস আমাদের আছে। আর তার চেয়ে বড় কথা হলো কি, আরব দেশগুলো সব বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্নভাবে ইয়ে হয়ে আছে আর কি, ঠেকে আছে। তারা ইচ্ছা করলেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেতে পারে না। যখন যায় তাদেরকে বিভিন্নভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে শাস্তি টাস্তি দিয়ে আবার পথে নিয়ে আসে। তবে ইদানিং কিছু কিছু দেশকে দেখা গেছে যে তারা কিছুটা তাদের অটোনমি প্রদর্শন করছে এবং তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেও বক্তব্য দিচ্ছে, সেটা একটা ভালো লক্ষণ। কিন্তু কথা হলো যে আরব দেশগুলো এক হিসেবে, সবাই যদি এক হয়, পুরো মুসলিম দেশে একটা যদি তারা একটা ক্যাম্পেইন তৈরি করে ছড়িয়ে দিতে পারে এবং সবাই সবাই যদি এক বাক্যে কথা বলে, যেমন বাংলাদেশ আছে, আমরা এখানে অনেক মুসলিম দেশ আছে আসিয়ানে, তারপরে এশিয়াতে আরো অনেক মুসলিম দেশ আছে মধ্যপ্রাচ্য ছাড়াও, তারপরে আফ্রিকাতে আছে। সবাই মিলে যদি আমরা আওয়াজ তুলি ওআইসির মাধ্যমে, তাহলে সেই আওয়াজটা শোনা যাবে এবং সেই আওয়াজটা কাজে লাগবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এখানে আমরা কেন এর আগেও পারি নাই কেন, যে সবচেয়ে শক্তিধর যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, তারা কিন্তু ইসরায়েলের পিছনে একেবারে শক্ত হয়ে তাকে সমর্থন দিয়ে যাচ্ছে, তাই সে যাই করুক। তো সেইখানে সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে ইয়ে করবার মতন শক্তি কিন্তু সবার নাই। এখন যেমন রাশিয়া এবং চীন, তারা বিভিন্ন সময় কথাবার্তা বলে, তখন মানুষ মনে করে যে হয়তো বা তাদের কিছুটা শক্তি বৃদ্ধি পেয়েছে। রাশিয়া তো প্রথমে শক্তি তাদের খর্ব হয়েছে, তাদের যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তারপরে আবার নতুন করে তারা শক্তি সঞ্চয় করে তারা নিজেদের, যখন তারা তাদের পিঠ ঠেকে গেল, তখন তারা ধাক্কা দিয়ে ফেরত আসার চেষ্টা করছে। সেখানে চীনের সাথে তাদের মোটামুটি একটা সখ্যতা তৈরি হয়েছে। এগুলো দেখেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তিত। কিন্তু তারপরেও আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের যে শক্তি, সেটা অনেক বেশি। সুতরাং ইচ্ছে করলেই যে আমরা সবাই মিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবো তা না, বরং এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরেও যেসব আন্দোলনগুলো হচ্ছে, পৃথিবীব্যাপী যে আন্দোলন হচ্ছে, সেগুলোর ফলে যদি তাদের চিন্তাধারার কিছু পরিবর্তন হয়, তাদের নীতির কিছু যদি পরিবর্তন হয়, তারা যদি ইসরায়েলের উপর থেকে তাদের সমর্থন একেবারে পুরোপুরি বন্ধ করে দেয়, সত্যি সত্যি সিরিয়াসলি তারা যদি এটা মিন করে, তাহলে হয়তো কিছু ফল হতে পারে। একটা কথা, যতই শক্তিশালী হোক প্রযুক্তিগতভাবে এবং অর্থ বলে নানানভাবে ইসরায়েল যতই শক্তিশালী হোক, তার পিছন থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সমর্থন সরে যায়, তাহলে কিন্তু খুব বেশি দিন টিকে থাকবে না এই রাষ্ট্রটি, সেটা একেবারে নিশ্চিত ধরে নিতে পারেন। জি, কিন্তু এই মিত্রদের সমর্থন যাবে কি কখনো? যেই অবস্থার কথা শুরুতে ডক্টর মেহনাজ মোমেন ব্যাখ্যা করছিলেন, তার প্রেক্ষিতে কি মনে হয়, আসলে কি এই অবস্থান বা এই সমর্থন কখনো সরবে ইসরায়েলের কাছ থেকে? জিনিসটা খুব আমাদের আশা করলেও সেটা একটা দুরাশা মনে হয়। কিন্তু তারপরেও
কূটনীতিতে শেষ কথা বলে কিছু নাই। বারবার যদি সারা পৃথিবীতে তারা যদি ধাক্কা খেতে থাকে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, যাদের আগের মতন শক্তি নাই, তারা যদি সারাক্ষণ ধাক্কা খেতে থাকে, তাহলে তাদের চিন্তাধারায় পরিবর্তন আসতে পারে। ইসরায়েলকে সমর্থন দিতে যে তারা নানানভাবে অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা যদি দাঁড়ায়, এটা যদি তারা বুঝতে পারে, তাহলে তো পরিবর্তন হতে পারে। কিন্তু আপাতত কোনো সম্ভাবনা আমি দেখছি না। মুন্সি ফয়েজ আহমেদ, যে নানান রকম ভাবে তারা ধাক্কা দিতে পারে বা চাপের মুখে তারা পড়তে পারে, যেই আলোচনাটা আপনি করছেন, এরকম নানান রকম বেকায়দা পরিস্থিতি ইসরায়েলকে সমর্থন করতে গিয়ে যুক্তরাষ্ট্র পড়তে পারে। এমনকি বাংলাদেশে গিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে, যে কি করছে, কি উদ্যোগ তারা নিচ্ছে। এরকম যখন পরিস্থিতি, যে মিত্র দেশগুলো, প্রচন্ড ঘনিষ্ঠ মিত্ররাও একরকম চাপের মধ্যে আছে, বা তারাও বলছে যুদ্ধ বিরতির কথা, বলছে রাফায় হামলা না করবার কথা, ইসরায়েলের ভেতরেও, ইসরায়েলের মন্ত্রিসভার মধ্যেও দেখা যাচ্ছে, যুদ্ধকালীন মন্ত্রিসভা, সেখানেও প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ট তিনি প্রকাশ্য সমালোচনা করছেন নেতানিয়াহুর। মন্ত্রিসভায় একটা বিরোধ একদম স্পষ্ট চোখে পড়ছে। ইসরায়েলে যারা আসলে সৈন্য, তাদের পরিবারও, যারা কিনা আগে অকুণ্ঠ সমর্থন ছিল, তারাও একরকম পিছটান দিচ্ছে, একরকম ক্লান্তি এসেছে 8 মাস যুদ্ধের পরে। এই অবস্থায় নেতানিয়াহু বলবেন কতদিন, আসলে কি মনে হয় আগ্রাসন চালিয়ে যেতে পারবেন? এখানে একটি কথা বলতে চাই যে নেতানিয়াহু কিন্তু খুব বিপদে আছেন। যেই দিন তিনি ক্ষমতা হারাবেন, সেই দিনই তার বিরুদ্ধে অনেকগুলো কেস রয়েছে, সেই কেসগুলো সচল হয়ে যাবে। তিনি সেই জন্য কোনো অবস্থায় ক্ষমতা থেকে সরে যেতে রাজি নন। তার ফলে তিনি যুদ্ধটা বাঁধিয়ে রাখছেন, যুদ্ধ কোনোভাবেই যাতে থেমে না যায়, কারণ যুদ্ধ যতদিন চলবে ততদিন তাকে সরানোর সম্ভাবনা কম। সেই জন্য তার স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ, যুদ্ধটা জিয়ে রাখা। ইসরায়েলের অন্যান্য মানুষ পছন্দ করুক না করুক, সে যুদ্ধটা টিকিয়ে রাখবে, কারণ যেই দিন সে, তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে, সেগুলো সচল হয়ে যাবে যেই দিন সে ক্ষমতার থেকে পড়ে যাবে। অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ। ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছ থেকে একটু এই বিশ্লেষণটা জানবো, যে এই অবস্থায় নেতানিয়াহু কি এক ব্যক্তির স্বার্থে এরকম যুদ্ধ চালিয়ে যেতে পারবেন? কতদিন পারবেন? আচ্ছা, ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা কিন্তু সাংঘাতিক চাপের মুখে, এবং ইসরায়েলেরও আপনার অস্ত্রের হয়তো সরবরাহ আছে, কিন্তু তাদের তো সব রিজার্ভিস্ট আর্মি, তো কতদিন পর্যন্ত তারা এই যুদ্ধ চালাতে পারবে সেটা কিন্তু একটা সন্দেহের ব্যাপার। আর তাছাড়া যে সমস্ত জায়গা তারা প্রথমে নর্থ গাজা দখল করে নিয়েছিল, এখন কিন্তু আবার তাদেরকে যেতে হচ্ছে। তারপর তারা কিন্তু, তাদের কত সৈন্য মারা যাচ্ছে সেটার আপনার ঠিক মতো পরিসংখ্যান আমরা পাই না। অনেক সৈন্য আহত হয়েছে, এবং তাদের কিন্তু যুদ্ধে, তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো বিজয় আসলে ঘটেনি। হ্যাঁ, তারা অনেক মানুষ মেরেছে, অনেক ক্ষয়ক্ষতি করেছে, যেটা তো মানে যেটা আর কি কোনো ভাষায় যেটা বর্ণনা করা যায় না। কিন্তু আপনি যদি যদি দেখেন মিলিটারি অ্যাচিভমেন্ট, তাদের কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি। এটা একটা অনেক বড় দিক। কিন্তু আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, যে এই যে আপনি জিনিসগুলো চিন্তা করছেন, যুক্তরাষ্ট্রের কথা, মিত্র শক্তির কথা, এগুলো সব বাইরের ফ্যাক্টর, কিন্তু আমার কাছে মনে হয় পরিবর্তনগুলো আসবে ভিতরের ফ্যাক্টর থেকে, ইসরায়েলেও আমেরিকাও। এখানে আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, যে এই প্যালেস্টাইনের পুরো ইস্যুটাকে আমরা একটা মুসলিম ইস্যু হিসাবে যদি না দেখে, এটাকে একটা কলোনাইজেশন, লাস্ট একটা সেটলার কলোনাইজেশন প্রজেক্ট এইভাবে যদি দেখি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি সমর্থন পাবো। এবং এটাও কিন্তু চিন্তা করতে হবে যে বেশিরভাগ যেগুলো একদম মানে মিনিংফুল সমর্থন, সেগুলো এসছে আয়ারল্যান্ড থেকে, সাউথ আফ্রিকা থেকে, ব্রাজিল থেকে, এই সমস্ত নানা দেশ থেকে, যে সমস্ত দেশের মানুষ এই ইতিহাসের সাথে পরিচিত, এই রকমের আপনার সেটলার কলোনাইজেশন বলে মানুষকে কিসের ভিতর দিয়ে যেতে হয় সেই ইতিহাসের সাথে পরিচিত। তো এটাকে একটা মুসলিম একটা ইস্যু হিসাবে না দেখে এটাকে একটা অনেক বড় পরিসরে দেখতে হবে। আরেকটা আমি আশার কথা বলতে চাই, আমি যত আপনার নিউজ ফলো করি যে ইসরায়েলে গাজাতে কি হচ্ছে, আমি দেখি বেশিরভাগ জার্নালিস্ট, বেশিরভাগ আমি যাদেরকে ফলো করি, তারা নিজেরা জুইশ। তো এখানে কিন্তু এই পার্থক্যটা করতে হবে, সমস্ত জুইশ মানুষই কিন্তু ইসরায়েলের সমর্থক না। জায়নিস্ট এবং জুইশ মানুষের মধ্যে পার্থক্য আছে। আপনি যদি ক্যাম্পাসের যে সমস্ত আপনার ছাত্র আন্দোলনগুলো দেখেন, সেখানেও কিন্তু আপনার অগ্রভাগে আছে জুইশ স্টুডেন্টরা। তো এই পরিবর্তনটা আমার কাছে মনে হয় যে এটা একটা অনেক আশার ব্যাপার, কারণ এটা একটা মোরাল একটা স্ট্যান্ড তারা নিচ্ছে, এবং তারা বারবার বলছে যে আমাদের নামে এটা তোমরা করতে পারবে না, আমরা এটাকে সমর্থন করি না। তো এই চেঞ্জটা, যদিও আমি এরকম আশাবাদী হতে পারছি না যে এটা খুব দ্রুত এই চেঞ্জটা হবে, কিন্তু এটা একটা অনেক বড় বীজ। এই যে চেঞ্জটা হয়েছে,
এই আভ্যন্তরীণ চেঞ্জটা আমার কাছে মনে হয় যে অনেক ইসরায়েলের ভিতরে প্রায় 85% ইসরায়েলের মানুষ হামাসকে একইভাবে ধ্বংস করে দিতে চায়। তারা হয়তো মোরাল জায়গা থেকে আসবে না, কিন্তু তারাও অনেক ক্লান্ত। তারপরে তাদের অর্থনৈতিক ইসরায়েলের যে হচ্ছে, মানে তাদের অনেক রিয়ালিটির জিনিসের কারণে তারা হয়তো তারা অলরেডি এই সমস্ত প্রশ্ন তুলছে যে আমরা কেন আবার নর্থ গাজায় যাচ্ছি, তাহলে আমাদের কোথায় বিজয়, কিভাবে করে যুদ্ধ যেদিন শেষ হবে পরের দিন। আমি মনে একটা বিরতি নিয়ে আসি, ডক্টর মেহনাজ মোমেন একটু আটকে যাচ্ছে কথাটা, একটু বিরতি নিয়ে আসি। আমার আপনার অবস্থান স্পষ্ট, বিরতির পরে আরেকটু আপনাদের কাছ থেকে পূর্বাভাস হয়তো জানতে চাইবো যে কতদিন এই যুদ্ধ আর কতদিন চলতে পারে, একটা বিরতির পরে দূর আলাপে। আমি ডক্টর মেহনাজ মোমেন আপনার কাছ থেকে বিরতিতে গিয়েছিলাম, একটু ছোট্ট করে এই প্রশ্নটা জুড়ে দিই আপনার আগের বক্তব্যের সাথে, যে এখন বাইডেন বলছেন যে যুদ্ধবিরতি পুরোটাই হামাসের হাতে, তারা যদি আজকেই বন্দি জিম্মিদের ছেড়ে দেয়, মুক্ত করে দেয়, তাহলে কালকেই যুদ্ধবিরতি সম্ভব। এই বক্তব্যকে কিভাবে দেখেন? হামাস তো যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল, তো ইসরায়েলি তো পিছিয়ে গেল। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে হামাসকে যে জিনিসটা চাপ দেওয়া হচ্ছে যে সমস্ত আপনার যাদেরকে কিডন্যাপ করে নিয়ে গেছে তাদেরকে ছাড়তে। তো এখন তারা তারা যদি বিনিময়ে কোনো কিছু না পায়, তারা তারা বলছে যে তারা এটা করতে রাজি যখন আপনার একদম পার্মানেন্ট যুদ্ধবিরতি হবে। তো সেটা ছাড়া তাদের যে এটা তো তাদের একমাত্র হাতিয়ার, এটা তারা কেন ছাড়বে? মানে এরকম ভাবে এরকম যুক্তি দিলে তো হবে না। এরকম যুক্তি তো দিয়ে এসছে যে বারবার আপনার প্যালেস্টাইনকে বলছে তোমার জায়গা কমে যাবে, তারপরও তোমরা রাজি হও না কেন? তো এখন এটা একটা কন্টিনিউয়েশন এরকম ধরনের ডিল দেওয়ার। হ্যাঁ, তো হামাস কেন রাজি হবে? আর হামাস এখন অনেক ভালো অবস্থানে আছে। তারা কিন্তু বারবার ইভেন রাফাতেও যখন ইসরায়েলি সৈন্য আসছে, তাদেরকে ইসরায়েলি সৈন্যকে তারা মানে তারা রকেট মারছে এবং তারা অনেক ক্ষয়ক্ষতি করতে সমর্থন হয়েছে। তারা কিন্তু অনেক আপনার ট্যাঙ্ক যেগুলা ওগুলোকে অনেক ধ্বংস করেছে, তারা অনেক ইসরায়েলের ক্ষমতাকে অনেকখানি আপনার কমিয়ে এনেছে। কাজে এই অবস্থায় তারা কেন ছাড়বে? মানে প্যালেস্টাইন আজকে যে অবস্থান আছে, যদিও 35,000 বা আরো বেশি অনেক মানুষ হয়তো মারা গেছে, এবং এই দুঃখ দুর্দশা, এটা আমি এটার ভাষা জানি না এটা কিভাবে বর্ণনা করা যায়, কিন্তু তারপরেও প্যালেস্টাইন আজকে যেই অবস্থানে আছে এরকম শক্ত অবস্থানে তারা কোনোদিন আসে নাই। কাজে তারা এখন কেন পিছিয়ে যাবে? তার পিছিয়ে যাওয়ার তাদের কোনো কারণই না। আর টু স্টেট সলিউশন যেটা আমেরিকা বলছে, সেটা ইসরায়েল কিন্তু এতদিন পর্যন্ত মুখে বলতো, এখন মুখেও বলছে যে তারা এটা মানবে না। কাজে এটা তাদেরকে, এটা যদি না মানে তাহলে কিভাবে, মানে এটা তো কোনো অন্য কোনো সমাধান নাই, এটা মানতেই হবে একটা। জি জি, নিশ্চয়ই, তা তো বটেই। আর একটা বিষয়, একটু যুক্তরাষ্ট্র, আপনারা যেটি মানে শুরু থেকেই যে বিষয়টি আলোচনার মধ্যে চলে আসছে, যুক্তরাষ্ট্র যেমন ধরেন আমাদের দেশে যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো নিয়ে কয়েকটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে উঠিয়ে এনে মানবাধিকার লঙ্ঘনের কথা বলে একদম নিষেধাজ্ঞা, ভিসা নীতি ইত্যাদি, র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করলো। তারা রাশিয়ার ইউক্রেনের যখন হামলা হচ্ছে, যুদ্ধ চলছে, সেখানে গণহত্যা দেখতে পায়, বাইডেন বলছেন গণহত্যা হচ্ছে। সেখানে গাজায় গণহত্যা দেখতে পাচ্ছেন না, তারা বলতে নারাজ গণহত্যা। তারা বলছেন হয়তো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও ঘটতে পারে, একটা হয়তো, যদিও, কিন্তু ইত্যাদি নানান রকম শব্দ ব্যবহার করছেন। তাদের যে একটা দ্বৈত নীতি বা দ্বৈততা প্রকাশ পাচ্ছে, সারা বিশ্ব জুড়ে সমালোচনা হচ্ছে। আপনারা বলছেন যেটার কথা, তাতে কি তাদের কিছু যায় আসছে যুক্তরাষ্ট্রের? কিছু যায়। ক্যাম্পাস আমাদের নিজেদের বাচ্চাদের উপর কি করছে? এত কথা বলি আমরা ফ্রিডম অফ স্পিচ, তারা কি করছে? তারা বাচ্চারা দাঁড়িয়ে, এবং এটা কিন্তু অনেক বড় একটা, ভিয়েতনাম যুদ্ধের সময় যখন ছাত্র আন্দোলন করেছিল তখন কিন্তু তারা যুদ্ধে যেতে চায়নি। এখানে কিন্তু, আর বিশেষ করে আপনি ভালো আইভি লিগ স্কুলের স্টুডেন্ট যদি দেখেন, তাদের কিন্তু কোনো স্বার্থ নাই, কিন্তু তারা শুধু মোরাল পজিশনের জন্য এভাবে করে তাদের হয়তো চাকরি হবে না, তাদের সাসপেন্ড করে দিচ্ছে স্কুল থেকে, তারপরও তারা এখানে দাঁড়িয়েছে। এবং আমরা তো দেখছি যে বিভিন্ন ক্যাম্পাসে কিভাবে করে পুলিশ পাঠানো হচ্ছে, আর এটা তো আমাদেরই বাচ্চা, আমাদেরই স্কুলে যাচ্ছে, তাই না? এই বিভিন্ন প্রফেসরকে খালি দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। এইরকম অবস্থায় আপনার সাংঘাতিক ভাবে আহত করা হয়েছে। তো যে ফ্রিডম অফ স্পিচের কথা বলা হয়, এখানে ফ্রিডম অফ স্পিচ তাহলে কোথায়? মানে আমি একদমই মানে আপনার সাথে মানে 100% একমত। এটা তো একটা সাংঘাতিক হিপোক্রেসি। অন্য দেশের আমরা অন্য দেশের জায়গায় ইন্টারভিন করি, ডেমোক্রেসি চলে না, তো এটা কেমন ধরনের ডেমোক্রেসি? এখানে তো আপনার বেশিরভাগ মানুষ, আমেরিকার মানুষ বলছে যে আমরা যুদ্ধ থেমে যাক, এটা চাই। তা পলিটিশিয়ানরা তো সেটা শুনছে না। একদমই স্পষ্ট, একদমই আমলে নিচ্ছে না। জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনারও এই বিষয়ে একটু মন্তব্য জানতে চাই এবং আপনার পূর্বাভাসও জানতে চাই, যে কি মনে হয় কতদিন এই যুদ্ধ, আর কতদিন? আনমিউট করে বলবেন। মুন্সি ফয়েজ আহমেদ।
শুনতে পাচ্ছি না। আমি ডক্টর রেজাউল করিম মিলন আপনার কাছে ওই বক্তব্য শুনে নিই, তারপর আমার মনে মুন্সি ফয়েজ আহমেদ আনমিউট করলে আমরা তাকে শুনতে পারবো। ডক্টর রেজাউল করিম মিলন, আপনি যদি শুনতে পান, আপনার বক্তব্য জানতে চাই একই প্রশ্নে। এই প্রশ্নে আমি যেটা বলবো সেটা আসলে এই সমস্যার সমাধান এত তাড়াতাড়ি হবে না। আমার যেটুকু ধারণা এটা আমাদের ধর্ম যেভাবে বলে গেছে এটা কিয়ামত পর্যন্তই চলবে, এভাবেই চলতে থাকবে। কারণ এখানে আসলে কতগুলো মৌলিক বিষয় আছে যেগুলো সমাধান না হওয়া পর্যন্ত এখানে এই সমাধানটা খুব দুরূহ বিষয় হচ্ছে। যেখানে আমেরিকার মতো বড় শক্তিশালী দেশ ইসরায়েলকে একদম হোল হার্টেডলি তারা প্যাট্রোনাইজ করে যাচ্ছে, যেখানে বিশ্বের আরো অনেক বড় বড় দেশগুলি তাদেরকে ইসরায়েলের এই যে অন্যায়, তাদের যে এই যে অমানবিক কাজগুলি তারা দেখো না দেখার ভান করে চলে যাচ্ছে। তো এগুলি থেকে আসলে ইসরায়েল প্রশ্রয় পাচ্ছে এবং তারা দিন দিন তাদের যে আগ্রাসনের মাত্রা, তাদের যে অন্যায় করার যে প্রবণতা, তারা কিন্তু বাড়িয়ে চলছে। এবং বিপরীতক্রমে আপনি দেখেন ফিলিস্তিনিদেরকে কোণঠাসা করতে করতে একেবারেই এক কোণায় নিয়ে তারা ঠেকিয়েছে, অথচ যেটা ছিল ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র, নিজস্ব দেশ, সেটাকে আজকে আমরা সারা বিশ্ব বেমালুম ভুলে গেছি। আমরা আজকে মনে করতেছি এটা ইসরায়েলের সম্পদ, ইসরায়েল এখানে রাজত্ব করবে। বিপরীতক্রমে ফিলিস্তিনিদেরকে আমরা এখান থেকে উচ্ছেদ করার সবাই যেন একটা মানে একটা ধরেই নিছি যে এটাই একটা স্বাভাবিক জিনিস। আমার তো মনে হয় আজকে যেমন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উচ্চস্বরে ফিলিস্তিনি পক্ষে কথা বলেন, আমাদের সারা বিশ্বের সকল মানবিক লোকজনগুলি, বিশেষ করে আমি একটু আগে প্রফেসর মোমেন যেই কথাগুলি বলছিলেন যে আমেরিকার ভিতরে এই যে আন্দোলনগুলি হচ্ছে, যে স্টুডেন্টরা যেটা হচ্ছে, এটা আমরা দেখতেও পাচ্ছি, এটা কিন্তু খুব ভালো দিক, আমি এটাকে সাপোর্ট করি। সারা বিশ্ব থেকে বিবেকমান মানুষগুলি অন্তত কথা বলা দরকার, অন্তত তাদের উচ্চারণ করা উচিত যে ইসরায়েল তুমি অন্যায় করছো, যুক্তরাষ্ট্র তুমি এই অন্যায়কে সাপোর্ট করে যাচ্ছ। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ জনাব মুন্সি ফয়েজ আহমেদ, অনেক ধন্যবাদ ডক্টর মেহনাজ মোমেন এবং জনাব ডক্টর রেজাউল করিম মিলন, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো দুরালাপ থেকে বিদায়।